প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ বিকেল 5টা ও সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে নাটক মহাশূন্যে সাইকেল। নাটকটি রচনায় শাহাদুজ্জামান ও নির্দেশনায় সাইফ সুমন। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। নিজের বাসায় থাকতে কে বাইরে খাবার আনতে যায়? আরে বাবা, আমি তো মাকে এখন কিছু বলতে পারবো না, আর তার কাছে খাবার চাইলেও দিবে না। বাবা, বিষয়টা যদি আমার হতো আমি সত্যি সত্যি হ্যান্ডেল করতাম, কিন্তু এই বিষয়টা আমি হ্যান্ডেল করার মতো না। তুমি প্লিজ চলো, মা না আবার সাব্বিরের বউকে ঘর থেকে বের করে দেয়। রাত 9:30 থাকছে রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মহিন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে মহিন ভাই। অনেকদিন পর আপনাকে পেলাম। আপনি অনেক ব্যস্ত থাকেন আমরা জানি, তার মধ্যে যে একটু সময় বের করতে পেরেছেন আমাদের আড্ডার জন্য, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু জানতে চাইবো যে আসলে গানের সাথে এই সময়টা কেমন যাচ্ছে, কি কি কাজ করা হলো, যেহেতু সঙ্গীত পরিচালনার মধ্যেও আপনি আসলে যুক্ত আছেন, শুনি একটু। ধন্যবাদ। আসলে নতুন বছর উপলক্ষে বেশ কিছু কাজের হাত দিয়ে হয়েছে আর কি, এবং এ প্রজন্মের শিল্পীদেরকে নিয়ে, পুরনো প্রজন্ম বলি, নতুন প্রজন্ম বলি, বা এখনকার আমাদের প্রজন্ম বলি, প্রত্যেককে নিয়ে একটা মৌলিক গানের সম্ভারের আয়োজন করেছি, যাতে শিল্পীরা তার মৌলিকত্বগুলো খুঁজে পায়। আমরা দেখি যে আমরা আমাদের পুরনো শিল্পীদের, সিনিয়রদের গান কিন্তু আমরা নিয়মিত গাই, যে গানগুলো আসলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব থাকে, যেগুলো গেয়ে গিয়ে আসলে মূলত আপনারা সঙ্গীত শিল্পী হয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা যদি আমাদের গানগুলোকে প্রমোট করি, তাহলে আমাদের ইন ফিউচার জেনারেশনের কাছে আমাদের গানগুলো পৌঁছায়। তো সেই লক্ষ্যেই আমাদের কিছু কাজ, যেহেতু এনটিভি আমাদের পরিবারের মানুষ, আমরা এসছি কিন্তু আমাদের এই পরিবার থেকেই, তো একটা দায়িত্ববোধ থেকে যায় যে বাংলাদেশের বাংলা গানটাকে রক্ষার, সেই রক্ষার ক্ষেত্রেই কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং প্রায় 600-র উপরে গানের একটা প্রজেক্ট হচ্ছে 2026 সালে। আমাদের খুব সুন্দর একটা সংস্থা আসছে ফ্যাসব নামে, ফ্রিডম আর্টিস্ট সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাংলাদেশ। সেখানে আমি এবং আমার গান, আমার সুরের গান এবং আরও বেশ কয়েকজন মিউজিক ডিরেক্টর একসঙ্গে কাজ করছি আমরা, এবং খুব ভালো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আচ্ছা, এই যে ফ্যাসব এরকম একটি এটার অর্গানাইজেশন বলা যায়, তো এইটার প্ল্যানিংটা আসলে কবে থেকে করলেন বা কিভাবে হলো সেটা যদি একটু বলতেন। প্ল্যানিংটা অনেক আগে থেকে, বাট আমরা ছাড়পত্র পেলাম আফটার আগস্টের পরে আমরা এটার ছাড়পত্র পেয়েছি সমাজসেবা অধিদপ্তর থেকে। আমাদের কার্যক্রমগুলো আসলে মূলত বাংলাদেশের সংস্কৃতিটাকে তুলে ধরা। আচ্ছা, আমাদের দেশীয় সংস্কৃতিটাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে কিছুটা হলেও কাল বিলম্ব করি, এটা আমার দৃষ্টিতে আমি দেখেছি। আমাদের পাশ্চাত্য দেশের অনেক ধরনের সংস্কৃতির এখানে ব্যবহার দেখি, প্রভাব থাকে। তা আমরা চাইছি যে আমরা বাংলাদেশের বাংলা গান গেয়ে আমরা আমাদের জায়গা করে নিচ্ছি, তো সেই জায়গাগুলো কেন অস্থির থাকে, মানে বাংলা গানের যে স্বকীয়তাটা, এবং শুধু আমাদের গানের বাংলা গানটাই থাকছে, বাংলাদেশের গান থাকছে, এবং এই গানগুলোকে আমরা চাই যে একের পর এক দর্শকের কাছে পৌঁছে যাক, এবং এই লক্ষ্যেই আমাদের ফ্যাসবের মূল কার্যক্রম। এবং পাশাপাশি যেহেতু আমরা আর্টিস্ট সোসাইটি, শুধু গান না, এখানে
নাটকের শিল্পীরা থাকছেন, নাচের শিল্পীরা থাকছেন, আচ্ছা। মানে মোট কথা Entertainment মিডিয়া এন্টারটেইনমেন্ট related। সংক্রান্ত যারা মানুষ থাকছেন প্রত্যেককে নিয়ে আমরা কিছু সামাজিক সচেতনমূলক নাটকেরও আওয়াজ তুলেছি যে দেশের সংস্কৃতির সঙ্গে এরকম কোনো মেসেজপূর্ণ নাটক থাকা দরকার যেটা সমাজের উপরে প্রভাব ফেলবে। যে আমি একটা সিনেমার কাজ করেছিলাম জীবন পাখি, সেখানে আত্মহত্যা প্রতিরোধমূলক একটা সিনেমা ছিল যেখানে আমি প্রথম ফিল্মে অভিনয়ের কাজ করেছিলাম। যে আমরা সুইসাইড কেন করব, সুইসাইড তো অবশ্যই একটা বাজে বিষয়। তো আমার দৃষ্টিতে এরকম কিছু মেসেজপূর্ণ সামাজিক দায়িত্ববোধের নাটকের কাজ মানে আমরা করব। সামাজিক বক্তব্যগুলোর উপস্থাপন করা হবে Definitely। এবং সমাজকে সচেতন করবার জন্য যে কাজগুলো, গানের কাজ তো নিশ্চয়ই করা হচ্ছে। যখন সঙ্গীত পরিচালনা নিয়ে বা অন্যের গান নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, অন্য শিল্পীদের গান নিয়ে, তখন আসলে নিজের গানের কাজের প্রতি কি ওই আগ্রহটা পান কিনা, বা কখনো কখনো হয় না যে ব্যস্ততার মধ্যে নিজের মৌলিক গানের কাজগুলো করবারই সময় হচ্ছে না? না, কাজগুলো এরকম থাকে যে আমি এবছর যেই গানগুলো রিলিজ করবো, যেরকম গত বছরে আমার 24টা গান রিলিজ হয়েছে। আমার প্রোডাকশন থেকে আমি গত আমার বছর বলতে কাজগুলো 2025 আর এখনো রানিং চলছে, নতুন বছর উপলক্ষেও চলছে। বিজিএম এর কাজগুলো করছি, সিনেমা ব্যাকগ্রাউন্ডের স্কোরের কাজ করছি। তো আমার মিউজিক রিলেটেড কাজগুলো আমার করা হচ্ছে, তো সেক্ষেত্রে বাধা থাকে না। কারণ শিডিউল অনুযায়ী যে আমার যে সবগুলো কাজ একসাথে বের হচ্ছে তাও তো না। হ্যাঁ, তো পাশাপাশি অনেকের কাজই করছি, অনেক জেনারেশনের ছেলে মেয়ের কাজ করছি। আমার সুরে যেরকম আমার ভালো লাগা হচ্ছে যে সৈয়দ আব্দুল হাদী চাচা থেকে শুরু করে অনেক সিনিয়র আর্টিস্ট আমার সুরে গান গেয়েছেন। তো এই কাজগুলো যখন করতে যাই তখন একটা নতুন এক্সপেরিয়েন্স থাকে, নতুন চ্যালেঞ্জ থাকে। ডেফিনেটলি। কারণ আমি তাদের গান শুনে বড় হয়েছি, হ্যাঁ, তাদের জন্য গান করা। যেরকম আমি সুবীরদার গান করেছিলাম যখন দাদা নেই আমাদের মাঝে, সুবীরদার গান করতে গিয়ে বললো, বাবু তুই তো গানগুলো করতে পারিস। তাহলে দাদা আপনার সুরের যেই স্বকীয়তাটা, এটা তো আমি না, আপনি সুবীর নন্দী, আপনি সুবীর নন্দী, তো আপনার গলায় যেই সুরটা যাবে সেটা তো আমার গলায় হয়তো আমার মতো লাগবে, কিন্তু আপনার সুবীর নন্দীর স্বকীয়তাটাই থাকবে। তা আমার সুর করতে গিয়ে এই জিনিসটা খুব মানে ফেস করেছি। এবং সিনিয়র আমাদের যারা আছেন আসলেই সত্যই যে তারা খুব প্রচন্ড হেল্পফুল। এবং আমি কাজ করতে গিয়ে আমি বলবো যে কোমর বিশ্ববিদ্যা, সামিনা আপা, ফাহমিদা আপা, এস এ টুটুল ভাই, আসিফ ভাই, আমার যারা কাজ করেছেন, আমাদের এই জেনারেশনে আমাদের বিশেষ করে ক্লোজ আপনের একজন ছেলে মেয়েও বাদ নেই যারা আমার সুরে গান গায় নাই। তো এইটা একটা ভালো লাগা যে এখানে আরো একটি ভালো লাগা আমার কাছে মনে হয় যে আছে ব্যাপার, যে দেখেন আপনারা আপনাদের আগের প্রজন্মকে পেয়েছেন, আবার আপনাদের পরবর্তী যে প্রজন্ম যারা ইতিমধ্যে কিন্তু কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তাদেরকেও পেয়েছেন, তাদের সাথেও কাজ করছেন, মানে মধ্যবর্তী একটা জেনারেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। এটা আসলে কতক্ষণ এনজয় করেন? এটার জন্য স্পেশালি এনটিভিকে একটা বিশেষ ধন্যবাদ, এই কারণে যে আমরা যারা রিয়েলিটি শোর ছেলে মেয়েরা এসেছি আজকে প্রায় 18-19 বছর হয়ে গেছে। তা আমরা কিন্তু পরবর্তীতে যে রিয়েলিটি শোগুলো হয়েছে এদের ইনিশিয়াল প্যানেলের জাজ বা মূল প্যানেলের বিচারক হয়েছে, আমি আবার নতুন করে বিচারক হয়েছি এবার। তো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের বাংলা গান ধরে রাখার যে প্রচেষ্টাটা আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার যে সার্থকতাটা, এটা আমরা চেষ্টা করছি যে যেন পৌঁছায়। তো আমরা সৌভাগ্যবান এই ক্ষেত্রে বলবো। আচ্ছা, সুর বিষয়ে কথা হচ্ছিল মহিন ভাই, যখন কোনো একটি সুর করছেন এবং সুর করবার পরে কম্পোজিশনে যাচ্ছেন, মানে ইনস্ট্রুমেন্টগুলো সিলেক্ট করছেন যে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো এই গানটার সাথে যায়, সেক্ষেত্রে আপনার ইনস্ট্রুমেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া কেমন থাকে, সেটা কিভাবে করেন? এর খুব ক্রিটিক্যাল কোশ্চেন। এখন অ্যাকুস্টিক জেনারেশনটা একটু কম, হ্যাঁ, মানে ইডিএম জেনারেশন এসছে বা আমরা বলি এআই প্রযুক্তি আসছে। তো এইটার একটা নেগেটিভ সাইডও আছে এবং আমাদের দেশে কিন্তু যন্ত্রশিল্পীরা তৈরি হতে বেশ অনেক একটা সময়ের বাধা ব্যাপার পড়তে একজন হচ্ছে। যন্ত্রশিল্পী তৈরি হয়। তো একজন যন্ত্রশিল্পী যেরকম তৈরি হতে সময় লাগে, সেই গানটাকে যদি আমরা প্রকৃতপক্ষে পৃষ্ঠপোষকতা করতে যাই তো সেক্ষেত্রে অনেক ইনস্ট্রুমেন্টাল প্রবলেমস আমাদের মধ্যে হয়। আমরা এখন প্রথিতযশা যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আমরা ফ্যাসব থেকে একটা আয়োজন করছি যে আমাদের এখান থেকে সঙ্গীতের যারা সিনিয়র্সরা আছেন, আমরা যারা সমসাময়িক আছি, তারা চেষ্টা করছি পরবর্তী জেনারেশনের কাছে মিউজিশিয়ানসদের একটা গাইডেন্স। এবং আমাদের এখানে একটা গ্রুমিং থাকছে, প্রতি মাসে একটা গ্রুমিং হবে মিউজিশিয়ানসদের। যে বাঁশি বাজাচ্ছেন তাকে আমরা নিয়ে আসছি, বাংলাদেশের যারা প্রথিতযশা বাঁশি বাদক আছেন, যারা কিবোর্ড প্লেয়ার আছেন, যারা গিটারিস্ট আছেন, এরকম আমরা একজন ইনস্ট্রুমেন্ট প্লেয়ারকে নিয়ে আমরা প্রতি মাসে 2টো গ্রুমিং এর ব্যবস্থা করছি। বাহ, দারুণ। এবং এটা সারা বাংলাদেশে একটা ভালো প্রভাব ফেলবে যে অবশ্যই। একটা জেনারেশন আসবে যারা মিউজিকটাকে ভালোবেসে কাজ করেন
এইখানে আসলে অন্ততপক্ষে তারা একটা গাইডেন্স পাবেন এবং একটা মিউজিক করতে গেলে যে ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহারের প্রয়োজন হচ্ছে, যেটা আপনি বললেন, ওই জায়গাটাতে যেন শূন্যতা তৈরি না হয়। আমরা একটা জেনারেশনকে ইনক্লুড করে এই জায়গাটাতে তাদের জন্য ছেড়ে খুব দিতে জরুরি, চাই। এটা খুবই সেটাই ভালো চেষ্টা একটি করছি। উদ্যোগ আপনারা নিয়েছেন, কারণ মিউজিশিয়ানস তৈরি হতে অনেক সময়ের ব্যাপার, এতটা ডেডিকেশন, এতটা পেশেন্স ম্যাক্সিমাম মানুষের মধ্যে আসলে থাকে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে কথা কথা গিটার খুব সহজে মানুষ শিখতে যেতে হ্যাঁ, চায়, হ্যাঁ। কিন্তু সে তার শিখতে যেতে চায় না, না। বা তানপুরা বাঁশি শিখতে যেতে চায় না, হ্যাঁ। তানপুরা মানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যে ইনস্ট্রুমেন্টগুলো শিখতে চায় না। হ্যাঁ। কেন? এটা বহনযোগ্য না, এটা ওখানে গেলে প্রবলেমস। এই যে আমরা কিন্তু দেখি অনেক দেশের শিল্পীরা এই দেশে আসেন বিশাল বড় অর্কেস্ট্রা টিম নিয়ে। আমাদের দেশের এই সংস্কৃতিটা একটু বন্ধ আছে। এটাই আপনি যেহেতু বলছিলেন যে বাংলা সংস্কৃতির পরিপূর্ণ উপস্থাপন যেন হয়, সেটাই আপনাদের মূল লক্ষ্য, তাহলে এই জায়গাটা কাজ করাটাও খুব জরুরি। যে যে মিউজিকগুলো হচ্ছে সেখানে কম্পোজ করতে গেলে যিনি কম্পোজার থাকছেন তিনি ঢোল, মানে আমাদের বাংলা যে ঢোল রয়েছে সেটা, বাঁশি, এগুলোর প্রপার ব্যবহারটা করছেন কিনা, সেতারের কথা বলছিলাম, তানপুরার কথা বলছিলাম, এটা ভীষণ জরুরি। মোহন ভাই, এখন আপনার নতুন মৌলিক গানের কাজ, একদম খুব সম্প্রতি কাজ, কি কি এলো সেগুলো একটু শুনি। এর মধ্যে আছো কোথায় একটা গান রিলিজ হয়েছে, নতুন বছরের উপলক্ষে বেশ কিছু গান রিলিজ হচ্ছে, কয়েকটা চ্যানেলে নাটকের টাইটেল সং করা হয়েছে, সেগুলো রিলিজ হচ্ছে বা হয়েছে অলরেডি। আর বেশ কিছু তরুণদের গান করছি বা করা হচ্ছে, বেশ কিছু ডুয়েট গান করেছি আমরা। সব মিলিয়ে আমি তো বললাম প্রায় 600-650 গানের একটা সম্ভার, এবং এখানে বাংলাদেশের প্রথিতযশা অনেক গীতিকবি আমাদেরকে গান দিয়েছেন বা দিচ্ছেন প্রতিনিয়ত, এবং আমরা সেখান থেকে চেষ্টা করছি যে যদি ভালোবাসার গান হয় ভালোবাসার, মেসেজপূর্ণ গান হলে সামাজিক গানগুলো, দায়বদ্ধতার যে গানগুলো থাকবে সেগুলোকে নিয়ে কাজ করা, দেশের সংস্কৃতির গান করা, দেশের গান করা। বিশেষ করে আমাদের দেখা যায় কি যে আফটার ৭১-এর পরে আমরা কেন্দ্রিকতা রেখেছি যে ৭১-এর গান হচ্ছে, বা দেখা যাচ্ছে ৫ই আগস্টের পরে আমরা উদ্বুদ্ধমূলক গান করছি, কিন্তু আমাদের দেশের কিন্তু কিছু গান আছে যে গানগুলো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। তো সেই ধরনের কিছু গানও আমরা করছি যেগুলো আমাদের এই জেনারেশন, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। একটি গান শুনবো আপনার কণ্ঠে, অনেকক্ষণ ধরে আমরা গল্প করছি, গল্প করতে করতে যে গান শুনবো সেটা আমি ভুলে গেছি, কোন গানটি শোনাবেন? এটা খুব সদ্য রিলিজ হয়েছে, আছো কোথায় গানটি, গাইছি, চলো। শুনি। তুমি আমার একটা আকাশে একটা চাঁদের আলো, বলো তুমি আমায় বলো কত বাসো ভালো, নাকি বলবো আমি আমার মনের কথা, আর ভুলবো আমার মনের সব ব্যথা। আছো কোথায় তুমি, আছো কোথায়, বুকের জমিনে আমার আছড়ে পড়ো। আছো কোথায় তুমি, আছো কোথায়, বুকের জমিনে আমার আছড়ে পড়ো। আছো কোথায়। খুবই সুন্দর, খুব সফট মেলোডি ধাঁচের গান। সাধারণত এই ধরনের গান নিয়ে আমরা আপনার কণ্ঠে শুনে অভ্যস্ত। একটা সময় ছিল মোহন ভাই যখন আসলে সিনেমা বা বাংলা চলচ্চিত্র এত বেশি রিলিজ হতো এবং সেখানে আধুনিক গানের পরিমাণ অনেক থাকতো, লোকগানও থাকতো, কিন্তু খুব সম্প্রতি আসলে যেহেতু চলচ্চিত্রের সংখ্যাটা বেশ অনেকটা কমে গেছে, তো সেই জায়গা থেকে লোকগানের প্রতি মানুষের আগ্রহ বা ভালোবাসাটা সবসময় ছিল, এখন মনে হয় একটু বেড়েছে আধুনিক গানের তুলনায়। তো সেই জায়গাতে আসলে মানে এই বিষয়টা কেন হচ্ছে, আধুনিক গানের প্রতি মানুষের ভালো লাগার পরিমাণটা কি খানিকটা কমে গেছে বলে মনে করছেন কোথাও? না, একটা জিনিস তাহলে সংশোধন করে দিই বিষয়টার, কথাটার, সেটা হচ্ছে যে ফোক গান এদেশের শেকড়ের গান। এদেশের যত বাউল গান আছে এটা এই দেশের সংস্কৃতির এবং এই দেশের সংস্কৃতির সাথেই জড়িত। লালন সাঁইজি কালে ভদ্রে আসবে না আর, না, একজন শাহ আব্দুল করিম কালে ভদ্রে আর একদমই আসবেন না, না, বাণী ঠিক প্রধান একজন গান সৈয়দ এগুলো। আব্দুল হাদিও আর আসবেন না, যিনি আমাদের লিভিং লিজেন্ড। এরকম অনেক গান আছে যে গানগুলো এই দেশের আধুনিক গানকেই সমৃদ্ধ করেছে। তো সেই ক্ষেত্রে ফোক গানটা আমাদের দেশের, কিন্তু আমরা অনেক পুরনো, সেগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। আধুনিকটাকে কিন্তু আমরা আধুনিকায়ন করছি না, আমরা বলছি এটা আধুনিক গান। হ্যাঁ, তো ফোক গানটাকে আমরা করছি কি যে একটু আধুনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই জেনারেশনের কাছে তুলে ধরছি, সেক্ষেত্রে তারা কিন্তু ভালোবাসছে। হ্যাঁ। এইটাই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। তো এখানে বাধার কিছু নেই,
বরং আমাদের দেশীয় সংস্কৃতির বিচরণ হচ্ছে। আমি সেটা বলবো যে এ দেশের ফোক গানের সমৃদ্ধি হচ্ছে, যেটা সেটা একদিক থেকে ইতিবাচক। ডেফিনেটলি আমরা বিদেশে যখন গিয়ে এই ধরনের গান গাই, কোনো লালন সাজির গান যখন গাইছি, তখন ওরা আরে এই ধরনের ইনস্ট্রুমেন্ট তোমরা কোথায় মানে এরকম সুর কোথায় পেয়েছো, আমরা বিদেশিরা বলেও। এবং আমাদের এই দেশের শেকড়ের যে গানগুলো, এটা আমাদের বাংলাদেশের গান। আর আধুনিক গানটা কালে ভদ্রে আমরা বিভিন্ন প্রেক্ষাপটের কাজ করছি, সিনেমার গান করছি, নাটকের কাজ করছি, এটা গল্পের প্রেক্ষাপটের ক্ষেত্রে তৈরি হয়েছে। এটার সঙ্গে কনফ্লিক্ট হওয়ার কোনো ওয়ে নেই, সুযোগ নেই। কারণ আমরা আধুনিক গানের যারা শিল্পী, ব্যান্ডের শিল্পী, বা আমরা যেই ধরনের শিল্পী হই না কেন, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গানই গাই। একজন আইয়ুব বাচ্চু কিন্তু একদিনে উনি আম্মাজান কেন গিয়েছিল, কথার কথা একটা প্রেক্ষাপটের গল্প ছিল। মান্না ভাইয়ের সিনেমাতে যখন আম্মাজান আসলো, তখন কিন্তু হিট একটা গান। তো উনি তো ব্যান্ডের গানও গিয়েছেন, ওইটা কেন গেলেন, ওইটা প্রেক্ষাপটের একটা গান। তো এরকম প্রত্যেকটা আধুনিক গানের সিঙ্গার বা আমরা যারা মেলোডি সিঙ্গার যারা কাজ করি, এটা আমরা শেকড়ের কাজও করি, ফোক গানও করছি, এটাকে আমরা মডার্ন ফোক বলে কথা বলি। একদম শেকড়ের গানের গলাটা আসলে একটু আলাদা, একটু ব্যতিক্রম, কারণ গায়কিটাই আলাদা থাকে এবং ভয়েস টেক্সচারটাও ডিফারেন্ট। লিরিকের বিষয় একটু জানতে চাইবো যে কি ধরনের লিরিক হলে আপনি কাজ করতে পছন্দ করেন? ডেফিনেটলি শুদ্ধ গানের, শুদ্ধ সঙ্গীত চর্চাটাই রেখেছি এখন পর্যন্ত। অসুস্থতার মধ্যে কখনো যাই নাই, কারণ আমার কাছে মনে হয় যে সুস্থ সংস্কৃতিটা বেঁচে থাকে মানুষের কাছে সারা জীবন। এবং আমৃত্যু মানুষ কিন্তু সুস্থ সঙ্গীত চর্চাটাকে বলে যে না, এটা সুস্থ। অসুস্থ সঙ্গীত চর্চা যারা করেছেন বা করেন এখনো, সেটা কিছু সময় হয়তো বা মানুষকে উদ্বুদ্ধ দেন, কিন্তু বেশি দিন টিকে থাকে না, এবং সেটাকে পরবর্তীতে বলে মানুষ যে এটা এই ধরনের গান গাওয়াটা ঠিক হয় নাই। তো আমি কিছু কিছু ক্ষেত্রে এই দিকে নজর দিয়েই কাজ করি, কারণ আমি একটা জিনিস পছন্দ করি না ব্যক্তিগত দৃষ্টিকোণে, যে গানটা একজনকে দুঃখ দেবে, মানে দুঃখ দেওয়াটা ওই অর্থে বোঝাচ্ছি যে ছোট করবে। একজন মানুষকে ছোট করানোর মতো কোনো গান যেন তৈরি করে কেউ না ছাড়েন। আচ্ছা, কারণ এটা কোনোভাবেই ভালো না যে আমি আপনাকে ছোট করে কোনো কাজ করলাম। না, অসম্মানটা কখনোই আসলে কাউকে অসম্মান দিয়ে কেউ যদি কোনো কাজ করে, তো সেটা আমার কাছে অসম্মানই মনে হবে। আমি চেষ্টা করি যে সাবলীল লিরিক, প্রেমের গান, দেশের গান বা প্রেক্ষাপটের যে গল্পগুলো থাকে, যাক আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম পদ্মাপুরাণ চলচ্চিত্রের। তো পদ্মাপুরাণ গানটা ছিল শুকিয়ে যাওয়া পদ্মা তীরবর্তী মানুষের। তো কথাগুলো ওরকম ছিল, শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান, লিখেছেন আমাদের শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, আমার সুসঙ্গীত আয়োজনে। আমরা চেষ্টা করেছি যে শুকিয়ে যাওয়া পদ্মার প্রেক্ষাপটের মানুষের কথাগুলো কি, এই জিনিসগুলো থাকে। সেটাই, মানুষের কথাই বা জীবনের গল্পগুলোই গানে গানে যেন উঠে আসে, সেটাই আমরা চাই। শুদ্ধ সংস্কৃতির চর্চা হোক, সেটা সবসময় আমাদের প্রত্যাশা। আর মুহিন ভাই, আপনি সবসময় শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য যেভাবে কাজ করেছেন একজন নিবেদিত প্রাণ হয়ে, সেটা আমাদেরকে ভীষণ রকমভাবে মুগ্ধ করে। শুভকামনা রইল আপনার সকল কাজের জন্য। একেবারে শেষের দিকে চলে এসেছে, আরও একটি গান তো শুনতেই হবে। কোন গানটি শোনাবেন? পদ্মাপুরাণ গানটি শোনাচ্ছি, টাইটেল সংটি রশিদ পলাশের, লিখেছেন জামাল ভাই, আমার সুসঙ্গীত আয়োজনে গাইছি। শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান। জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ, একটি বনেদি নদীর গল্প অফুরান। ভীষণ সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বিশেষভাবে এনটিভির আয়োজনে যারা আছেন, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং বাংলাদেশের বাংলা শুদ্ধ গানের সঙ্গীত চর্চার সাথে থাকুন, এনটিভির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।